Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং বিগত ভিডিওগুলো সবাই দেখে নিয়েছো। আজকে আমরা এলিমেন্টারি ক্যানালের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ একটি ছবি, যেই ছবিতে এলিমেন্টারি ক্যানালের যে তিনটে মূল ভাগ রয়েছে সেই ভাগগুলো সম্পর্কে বলা হয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে ওরাল ক্যাভিটি, অর্থাৎ আমাদের যে মুখ এবং মুখগহ্বরের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ এই পোর্শনটুকু। তার পরবর্তীতে কি রয়েছে? ট্রান্সপোর্ট প্যাসেজ। ট্রান্সপোর্ট প্যাসেজ যদি আমরা বলি, কোনো খাবার যখন আমাদের মুখে প্রবেশ করলো, অর্থাৎ আমাদের মুখগহ্বরে প্রবেশ করলো, তার পরবর্তী সময় এই যে খাদ্যনালী দিয়ে সেটি যাবে পাকস্থলীতে, এই পুরো পথটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট প্যাসেজ বা পরিবহন পথ আমরা বলতে পারি। তার পরের অংশটুকু কি রয়েছে? গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ট্র্যাক্ট মানে একটা, আমরা বলতে পারি রাস্তা, তাই না? আমরা বলি ট্র্যাকিং যেটাকে বলা হয়। তো এই ট্র্যাক্টের মধ্যে কি কি আসে? এই ট্র্যাক্টের মধ্যে অনেক কিছু আসে। এর মধ্যে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, গলব্লাডার, যকৃৎ এবং তার সাথে সাথে পাকস্থলী ইত্যাদি বিষয়গুলো এসে থাকে। তাহলে এই যে এলিমেন্টারি ক্যানাল সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? ক্যানাল মানে কি? বাংলায় ক্যানাল মানে আমরা বুঝি খাল বা নালা। ঠিক সেই রকমই হিউম্যান বডিটাকেও যদি সেরকম একটা তুলনা করা হয়, তাহলে এলিমেন্টারি ক্যানাল বা পরিপাক যে নালী বা পরিপাক যে তন্ত্র, এই যে ডাইজেস্টিভ যে অর্গ্যানটা রয়েছে, এই অর্গ্যান সিস্টেমটা অনেকগুলো ভাগ নিয়ে গঠিত, যার মধ্যে কিছু ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে, কিছু গ্রন্থি রয়েছে এবং আরেকদিকে কিছু পরিপাককারী অঙ্গ রয়েছে, এবং সেইগুলো সম্পর্কে আজকের আলোচনা মূলত হবে। যার মধ্যে প্রথমে রয়েছে মুখ এবং মৌখিক বা মুখগহ্বর, তার সাথে সাথে খাদ্যনালী, তারপর আমাদের পেট বা যেটাকে আমরা কি বলে থাকি স্টম্যাক, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। সবার প্রথমে কি রয়েছে? সবার প্রথমে রয়েছে আমাদের মুখ। অর্থাৎ আমাদের শরীরের যেই প্রথম অংশে সর্বপ্রথম খাবারটা প্রবেশ করে, যে কোনো খাবার হতে পারে, যখন সর্বপ্রথম প্রবেশ করলো, অর্থাৎ মুখ দিয়ে আমরা খাবারটা খাই বা খাবারটা আমরা গ্রহণ করে থাকি। এবার হচ্ছে মুখের মাধ্যমে খাবারটা গ্রহণ করলাম, কিন্তু শুধু কি মুখ একা রয়েছে? এইটুকু অংশ যদি আমরা দেখি, একদম না, এখানে অনেক কিছু রয়েছে। সে অংশগুলোকে যদি আমরা দেখি, তাহলে বলছে এই যে মুখগহ্বর, এটা কি কি দিয়ে গঠিত হতে পারে? আমরা যদি দেখি, তাহলে এই মুখগহ্বর কিন্তু অনেক কিছু দিয়ে গঠিত হতে পারে, যেরকম তালু, জিহ্বা, দাঁত। ঠিক আছে? তাহলে তালু কি জিনিস? মুখগহ্বরের ছাদ, যেরকম আমাদের বাড়ির ছাদ হয়, ঠিক সেই রকম মুখগহ্বরের ছাদ বা যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি সারফেস। জিহ্বা মানে এই যে ছাদ কি করে? এই ছাদের উপর কি যায়, বা এই এই তালুর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কোনো খাদ্যদ্রব্যকে প্লেস করলাম, রাখলাম বা ব্যালেন্স করলাম, তাই না? কারণ মুখের ভিতরে যে প্রত্যেকটা অংশ আছে, তাদের প্রত্যেকের নিজস্ব কিছু কাজ রয়েছে। এরপর হচ্ছে জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা কি করি? খাদ্যদ্রব্যকে এদিক ওদিক করতে পারি। তারপর খাদ্যদ্রব্যের যে চলন সেটা হয়ে থাকে। বলছে একদমই গোড়ার সাথে যুক্ত থাকে, পেশিবহুল হয়, গ্রন্থিযুক্ত কাঠামো হয় এবং জিহ্বার উপরের যে পৃষ্ঠ, সেখানে লিঙ্গুয়াল প্যাপিলি নামে কিছু ক্ষুদ্র অভিক্ষেপ দেখতে পাওয়া যায়। এই যে লিঙ্গুয়াল প্যাপিলি, এটা ৩ রকমের হয়। একটা হচ্ছে সার্কামভ্যালেট, একটা ছত্রাক ফর্ম, আর একটা হচ্ছে ফিলিফর্ম। এগুলো বিভিন্ন ভাগ, আমরা ডিটেলস পড়বো না, কারণ আমাদেরকে জাস্ট ধারণা নিতে বলা হয়েছে। আর যদি দাঁতের অংশগুলোর কথা বলি, তাহলে দাঁতের কিন্তু বিভিন্ন রকমের অংশ রয়েছে, যার আবার বিভিন্ন রকমের কার্যকারিতা রয়েছে। সবার প্রথম কি? ইনসিজার্স। এই ইনসিজার্স গুলো কেমন দেখতে হয়? এই যে এইগুলোকে বলা হয় ইনসিজার দাঁত। এই দাঁতগুলোর কাজ কি? এগুলো কাটার জন্য ব্যবহার করা হয়।
হয়তো একটা রুটির টুকরো তোমার মুখের মধ্যে দিলে, তাহলে ইনসিজার দাঁত কি করবে, ওগুলোকে কাটতে, ছোট ছোট ভাগে ভাগ করতে সাহায্য করবে। তারপর হচ্ছে ক্যানাইন্স। তাহলে ক্যানাইন্স গুলো কেমন দেখতে হয় এইটা, ঠিক আছে। ক্যানাইন্স এর কাজ কি, ছিঁড়ে ফেলার জন্য। ছিঁড়ে ফেলার কি উদাহরণ দেবো, অনেক উদাহরণ রয়েছে। আমার হাতে একটা বাদামের প্যাকেট রয়েছে, কাঁচি তো আমরা ব্যবহার করব না, তাহলে আমরা কি করব, আমাদের এই দাঁতটাকেই কাজে লাগাবো। তো এটাও সেই কাজটা করে থাকে, বা ওর ভিতরে যদি আমরা কোনো খাদ্য দিই তাকেও, যেরকম মাংস হতে পারে যেগুলি একটু মোটা হয় বাই নেচার। প্রিমোলার্স, এই দাঁতগুলো কেমন দেখতে হয়, এই হচ্ছে প্রিমোলার্স। আমরা টিভিতে যখন টুথব্রাশ বা আহ, যে মাজনগুলো হয় তার যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তখন এই কিন্তু প্রিমোলার দাঁতটারই বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। এটা কাটার জন্য ব্যবহার করা হয়। মোলার্স, মোলার্স গুলোকে কেমন দেখতে হয়, এই হচ্ছে মোলার্স। পিষে এবং চিবোনোর জন্য বেসিক্যালি এই মোলার্স দাঁতটা ব্যবহার করা হয়। তাহলে এই যে দাঁতের গঠন, এই তিনটে অংশ থাকে, একটা মুকুট বা চূড়া আমরা বলে থাকি, একটা ঘাড় থাকে এবং একটা মূল থাকে, মানে রুট। ঠিক আছে, যে রুট অংশটা সেটা, দাঁতের যে উন্মুক্ত অংশটা তাকে মুকুট বলা হয় এবং এই অঞ্চলে মাড়ি দিয়ে আচ্ছাদিত থাকে এবং সেই অংশটাকে ঘাড় হিসাবে পরিচিত। এবং যে শিকড়টি বা যেটাকে আমরা রুট বলে থাকি, সেই রুট চোয়ালের হাড়ের সকেটে এমবেড করা হয়, সেটাকে আবার থেকোডেন্ট কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে গলবিল। তাহলে গলবিলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বলছে খাদ্য এবং বাতাসের জন্য সাধারণ উত্তরণ, তার মানে ওঠাতে। বলছে এপিগ্লটিস এ উইন্ড পাইপ খাবারে প্রবেশে বাধা দেয়, তাই না, যদি কোনো কারণে শ্বাসনালীর মধ্যে খাবার চলে যায়, তাহলে কি হয়, উইন্ড পাইপ মানে কি শ্বাসনালী, তাহলে প্রচন্ড আমাদের কাশি হয়, খুব অসুবিধা হয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই খাবার গ্রহণের সময় আমরা কখনো কথা বলবো না, চুপচাপ আগে খাবারটাকে চিবিয়ে নেব, তারপরে কিন্তু আমাদের কোনো রকম বক্তব্য হলে আমরা সেটাকে রাখবো। এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে আমার খাদ্যনালী। খাদ্যনালীর একটা ছবি এখানে দেওয়া হয়েছে অনেকটা ডিটেলসে, অত ডিটেলসে আমার দরকার নেই। তবু যদি আমি দেখি তাহলে এখানে যেটা পিলিফ্রম বলছিলাম, তারপর এখানে রয়েছে আমার এপিগ্লটিস, তাই না, এটা আমার ট্রাকিয়া। এবং আমরা যদি দেখি তাহলে এটা আমার ডায়াফ্রাম স্টার্ট হচ্ছে, কারণ পুরো অংশটা নিয়ে না। এবার তারপর এখান থেকে আবার আমার এই যে খাদ্যদ্রব্যটা এসে কোথায় যাবে, খাদ্যদ্রব্যটা এসে আমরা যদি দেখি এই অংশতে কিন্তু আসবে, তার মানে এই যে পাকস্থলীর এই অংশতে আসবে, তাই আমরা বেসিক্যালি এটা দেখে থাকি। বলছে এটি একটি পেশিবহুল নল যার মাধ্যমে খাবারের ছোট বোলাস, এই বোলাস মানে কি, মন্ড আমরা বলতে পারি, মুখ থেকে পেটে যায়। গ্যাস্ট্রোইসোফেগিয়াল স্ফিংটার পেটে খাবার চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এবার হচ্ছে স্টম্যাক। এই স্টম্যাক বা পাকস্থলীর যদি স্ট্রাকচারটা দেখে থাকি, এই আমাদের ইসোফেগাস এলো, এই যে প্রথম অংশটা এটাকে ফান্ডাস বলা হয়, আবার এই দিকের অংশটাকে কার্ডিয়া বলা হয়। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগিয়াল জাংশন বা যুক্তকরণ একটা জায়গা। ফান্ডাসের পর বডি চলে এলো, তারপর হচ্ছে একদম যখন ওটা আবার যাচ্ছে ক্ষুদ্রান্তের দিকে চলে যাচ্ছে, তখন ওটা অ্যান্ট্রাম, পাইলোরাস রয়েছে, এবার এই ডিওডেনাম কিন্তু চলে আসছে আমার ক্ষুদ্রান্তের অংশ, ঠিক আছে। এবং এই পুরো অংশটা নিয়ে আমার তৈরি হচ্ছে পাকস্থলী। আচ্ছা, কার্ডিয়াক পার্টের কাজ কি, কার্ডিয়াক পার্টের কাজ যদি আমরা দেখি, তাহলে কার্ডিয়াক পার্ট বেসিক্যালি কি করে, হৃৎপিণ্ডের কাছাকাছি উপস্থিত থাকে। সেই কারণে একটা অবস্থা আমরা দেখতে পাই, কি অবস্থা জানো তোমরা, সেই অবস্থাকে বলা হয় হার্ট বার্ন। কেউ যদি প্রচন্ড পরিমাণে আজে বাজে খেয়ে নেয়, কারোর যদি গ্যাসের খুব প্রবলেম হয়, তখন কিন্তু বুকে ব্যথা আমরা বলি না, এবং সেই ব্যথাকে অনেক সময় হার্ট অ্যাটাকের সাথে তুলনা করে নেওয়া হয়, কারণ যেহেতু কাছাকাছি ব্যথাটা অনুভূত হয়। বলছে পাকস্থলীর খাদ্যনালীর উদ্বোধন গ্যাস্ট্রোএসোফেগিয়াল স্ফিংটার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। তারপর কি রয়েছে, তারপর রয়েছে ফান্ডাস, এটা গম্বুজ আকৃতির হয় এবং সাধারণত বাতাসে ভরা থাকে। তারপর হচ্ছে শরীর, যেটাকে বেসিক্যালি বলা হয় কি বডি, এটি পাকস্থলীর প্রধান অংশ। তারপর হচ্ছে পাইলোরিক, এটা ছোট অন্ত্রের প্রথম অংশে খোলে, মানে যেটাকে আমরা ডিওডেনাম নামে পরিচিত, এবং এটা পাইলোরিক স্ফিংটার দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। এবার হচ্ছে ক্ষুদ্রান্ত, যার মেন কাজ কি, যার মেন কাজ হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ, ওই কাজে হচ্ছে একদম এক্সপার্ট। তাহলে এর আবার কি কি অংশ আছে, একদম তিনটে অংশ মনে রেখে দেবে, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই তিনজনকে নিয়ে এ গঠিত হয়।
ডিওডেনামটা সি আকৃতির হয় এবং এটা কি করে, হেপাটোপ্যানক্রিয়াটিক নালী দ্বারা খাবারে যোগ করা হয়। জেজুনামটা কি, এটা হচ্ছে মাঝের অংশ। ইলিয়াম কি, এটা একদম কুণ্ডলীকৃত। কখনো জানো, যদি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তকে লম্বা করে রাখা হয় তাহলে কি দেখতে পাবো, এটা সব থেকে লম্বা একটি নালী। যত রকমের নালী আমরা দেখতে পাই আমাদের হিউম্যান বডিতে, তার কিন্তু এটা সব থেকে লম্বা একটি নালী। এটা প্যাঁচানো অবস্থায় থাকে বলে কিন্তু শুধুমাত্র বোঝা যায় না। এবং লাস্টে হচ্ছে আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এর মধ্যে আবার অনেক কিছু আছে। এর মধ্যে যদি আমরা দেখি তাহলে মূল তিনটে ভাগ। একটা হচ্ছে আমাদের এই যে সিকাম, ঠিক আছে। তারপর যদি আমরা বলি আমাদের হচ্ছে কোলন, এই কোলনের আবার বিভিন্ন ভাগ আছে। একটা ট্রান্সভার্স, একটা অ্যাসেন্ডিং, আর একটা হচ্ছে ডিসেন্ডিং। এবার আর একটা হচ্ছে অ্যানাস। এই মূলত মানে যদি আমরা ভাগটা দেখি তাহলে সিকাম, কোলন আর হচ্ছে অ্যানাস, এই তিনটে মূলত ভাগ দেখা যায়। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ক্ষুদ্রান্ত, এই আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখান থেকে খাবারটা কিন্তু এই যে যুক্ত হয় এখানে, এবার এটা পুরো এরকম ঘুরে 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 আসে, অ্যাবজর্পশন হয়। তারপর কি করছে, তারপর এখান থেকে কিন্তু আবার এটা এরকম ভাবে আসে, এ কিন্তু এদিকে যায় না, সেই কারণে অ্যাসেন্ডিং, তার মানে উপরের দিকে উঠছে। ডিসেন্ডিং মানে কোলনের ক্ষেত্রে বলছি নিচের দিকে যাচ্ছে, আর এটা একটা ট্রান্সভার্স, তার মানে এইরকম অংশ আছে, তাই এই কারণেই কিন্তু কোলনের এই নামকরণগুলো হয়েছে। অ্যানাস, এবার সিকামটা দেখে নি, বলছে ছোট থলির মতন কাঠামো এবং সিম্বায়োটিক অণুজীব ধারণ করে। মানে যে সমস্ত আমরা বলি না ডায়েটারি ফাইবার, আমরা গত বছর পড়েছিলাম যে বিভিন্ন ধরনের খাদ্যতন্ত্র রয়েছে যারা হজম হয় না, সেই হজম হওয়া যে না জিনিসগুলো কি করে, এখানে কিছু অণুজীব বা কিছু মাইক্রো অর্গানিজম থাকে যারা এর আবার কার্যকারিতার সাথে যুক্ত। এবার বলছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের সাথে এটা যুক্ত থাকে। কোলন, এটা আরোহী, ট্রান্সভার্স, সিগময়েড আর অবরোহী। আরোহী মতলব অ্যাসেন্ডিং, অবরোহী মতলব ডিসেন্ডিং, ট্রান্সভার্স আর সিগময়েড, এই 4 ধরনের কোলনের এর ভাগ রয়েছে। মলদ্বার, এটি মলদ্বারে খোলে এবং যে স্টুলটা বা যে মলটা তৈরি হয় সেটাই অ্যানাসের মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়ে যায়। ওকে, তো অনেকে আমাকে বলেছিলে যে কিছু যদি কোয়েশ্চেন থাকে, তো আমি চেষ্টা করেছি, যেহেতু খুবই ছোট্ট একটা অংশ, আমি বলছি না এই কোয়েশ্চেনগুলোই এক্সামে আসবে, বাট যারাই দাবিটা রেখেছিলে আমার মনে হয় তারা ভিডিওটা দেখছো এবং তাদের যদি কিছুটাও হয় উপকারে লাগবে। তো কিছু কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনগুলো আমি আলোচনাও করে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, বলছে মানবদেহে খাদ্যের যে হজম সেটা প্রধান কোথায় শুরু হয়। মানবদেহে খাদ্যের যে হজম সেটা প্রধানত কোথায় শুরু হয়, মানে ডাইজেশনের যে প্রসেসটা সেটা প্রধানত কোথায় শুরু হয়। সঠিক উত্তর হবে মুখগহ্বর। পাকস্থলীতে কোন অ্যাসিড খাদ্য হজমে সাহায্য করে। দেখো, অ্যাসিটিক অ্যাসিড তো হবে না, সালফিউরিক অ্যাসিডও হবে না, নাইট্রিক অ্যাসিডও হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এ কি করে, এ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। সবচেয়ে বড় গ্রন্থি কোনটি, এটা খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, তোমরা আমাকে আনসার করবে। কোশ্চেন নাম্বার 3 তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। পিত্তরস কোন অঙ্গ থেকে উৎপন্ন করে। দেখো, আমরা জানি কোনগুলো হবে না, তাহলে বাকি থাকবে কে, যকৃৎ। ওকে, এটা মিস হয়ে গেছে, এটা কোশ্চেন নাম্বার 5 হবে। মানবদেহে খাদ্যের শোষণ আমি আগেই বলেছিলাম, আনসার কি হবে, ক্ষুদ্রান্ত। কোশ্চেন নাম্বার 6 কি, হজম এনজাইম অ্যামাইলেজ কিসের হজমে সাহায্য করে। এটা কিন্তু কার্বোহাইড্রেটের হজমে সাহায্য করে, তোমরা দেখেছো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, খাদ্যনালীতে পেরিস্টোলাসিসের কাজ কি। পেরিস্টোলাসিস কি করে, খাবারটাকে কি সুন্দর নিচে নামাতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 8, মানবদেহের খাদ্যের পূর্ণ হজমের জন্য কত সময় লাগে। পূর্ণ হজম মানে এই যে সময়গুলো দেওয়া রয়েছে, এই সময়গুলো কি, এই তিনটে সময় কি, এই তিনটে সময় বিভিন্ন অংশে, যেরকম 6 থেকে 8 ঘন্টা ক্ষুদ্রান্তে লাগে, ঠিক আছে, 6 থেকে 8 ঘন্টা ক্ষুদ্রান্তে লাগে।
এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি মূল সময়টা লাগে কিন্তু 48 ঘন্টা। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে, কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বলবে। কোনো টপিকের যদি পার্টিকুলারলি ভিডিও প্রয়োজন হবে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে, এবং পেড নোটসের জন্য, পেড ব্যাচের জন্য অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।